আলোর সন্ধানে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে তথা তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন দিক নিয়ে, যেমন ডান্স মুভমেন্ট থেরাপি। বর্তমানে এই থেরাপি ঠিক কিভাবে বিশেষভাবে সক্ষম মানুষদের জীবনের এক অংশ হয়ে উঠছে, আজ সেটাই বোঝার চেষ্টা করা হবে। এখন আমার সঙ্গে আছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা সাম্য ফাউন্ডেশন ফর স্পেশাল নিডসের প্রতিষ্ঠাতা ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়। তাহলে আর দেরি না করে সরাসরি আজকের আলোচনাটা শুরু করা যাক। ডান্স মুভমেন্ট থেরাপি যে বিষয়টি, সেটি ডান্স কথাটা আসার জন্য অনেকে ভাবে এটা বোধহয় নৃত্য মাধ্যম, কিন্তু প্রথমেই বলে রাখি এটা কোনো নৃত্যের মাধ্যম নয়। তবে যেখানে আমরা আমাদের শরীরের সহজাত অঙ্গ সঞ্চালন, যেটাকে আমরা স্পন্টেনিয়াস মুভমেন্ট বলি, তাকে আমরা বিভিন্ন রকম মিউজিক অর্থাৎ বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, সঙ্গীত বা যন্ত্রানুসঙ্গীত যা হয় তার মাধ্যম দিয়ে যখন আমরা স্পন্টেনিয়াসলি মুভ করি, দেখা গেছে যে মানুষের মনের অনেক অব্যক্ত কথা, ব্যথা সব কিছুর একটা ভীষণ রকমভাবে নিরাময় বা আস্তে আস্তে সেটার থেকে আমরা একটা হিলিং প্রসেসে যেতে পারি। হিলিং প্রসেস অর্থাৎ নিজেকে সারিয়ে তোলা, ঠিক ডাক্তারি অর্থে যেটা বোঝায় তা নয়, কিন্তু সে অনেক যে সুপ্ত বা অনেক কিছু যেগুলো আমাদের মধ্যে লুকিয়ে আছে সেইগুলো আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারি। এটাকে বলে একটা ক্যাথার্টিক প্রসেস বা সাইকোথেরাপিউটিক প্রসেস। এবং যে কাজটা আমি মূলত বিগত 10 বছর ধরে করে চলেছি, সাম্য মডেল অফ ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি, এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি মডেলটার মাধ্যমে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, অর্থাৎ অটিস্টিক বা সেরিব্রাল পলসি রয়েছে বা ডাউন সিনড্রোম রয়েছে, এমন মানুষ বা তাছাড়াও তাদের বিভিন্ন রকম ফিজিক্যাল চ্যালেঞ্জেস রয়েছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা তাদের বা বিভিন্ন লার্নিং ডিসেবিলিটি রয়েছে, এমন ছেলেমেয়েরা তারাও বিশেষভাবে উপকৃত হতে দেখা গেছে। কিভাবে? অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু শেখানো হয় না। কারোর হয়তো কোথাও ভিড়ের মধ্যে নিজেকে সে রাখতে পারে না, বা কোনো একটি ছেলে মেয়ে যার অটিজম আছে, ভিড়ের মধ্যে বেশি মানুষের ভিড় দেখলে সে কাউকে কামড়ে দেয়, তার চিৎকার করে ওঠে, সে নিজেকে আপাতভাবে সে কিন্তু সামাজিক যে সমস্ত সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশন আমরা যেগুলোকে বলি, স্কুল বলুন, একটা বাস স্টপ বলুন, একটা ট্রেনের কামরা বলুন, বা নিজের বাড়িতে খাবার টেবিল বলুন, সেখানেও সে সঠিকভাবে তার আচার আচরণ করতে পারছে না। তার চারপাশের মানুষরা ভাবছে, প্রথমে ভাবছে একটা দুষ্টু বাচ্চা বা অস্থির চঞ্চলচিত্ত বাচ্চা, পরবর্তীকালে বলছে কি পাগল বাচ্চা। সে যখন বড় হয়ে যাচ্ছে সে আরও অস্থির হয়ে যাচ্ছে, মারধর করছে, থুতু ছিটাচ্ছে, কামড়াচ্ছে, আমরা ধরতে পারছি না সমস্যাটা কি। এর জন্য বিভিন্ন রকম থেরাপি রয়েছে। ডান্স মুভমেন্ট থেরাপিকেও কিন্তু এই থেরাপিগুলোর মধ্যে একটি থেরাপি হিসেবে সেটাকে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং এই যে ডান্স মুভমেন্ট থেরাপি, এটার মাধ্যমে দেখা গেছে এটা একটা নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ আমি কিন্তু তাকে বলছি না তুমি এটা করো, কিন্তু একসাথে সবাই মিলে যাদের এই সমস্যা রয়েছে বা যাদের নেই, তাদেরকে একসাথে নিয়ে একটি ক্লাসে আমরা যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু অনেকটা বুঝতে শিখছে। পরিবেশ থেকে যে আমাদেরকে সব কিছু শিখতে হবে, জানতে হবে, তুলতে হবে, এইটাও কিন্তু তাদের মধ্যে সহজাতভাবে ধীরে ধীরে আমরা করাতে পারছি। এটাই হচ্ছে ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি। এর উৎপত্তি কিন্তু ঘটেছিল পাশ্চাত্যে। দেখা গেছে যে ইউএসএ তে প্রথমের কাজ আমরা 3টে মডেলকে নিই। মেরিয়ান চ্যাস টেকনিক বলা হয়। মেরিয়ান চ্যাস ছিলেন খুব বিখ্যাত ডান্স মুভমেন্ট থেরাপি পায়োনিয়ার। লাবান মুভমেন্ট অ্যানালিসিস, যারা এই নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, একটি বিশেষ গ্রামার ডান্স মুভমেন্টের। এবং তার সঙ্গে ট্রুডি শুপ, যিনি কিন্তু বিভিন্ন রকম এক্সপ্রেশনের মাধ্যমে কাজ করেছিলেন। আমি তাদেরই এই 3টে মেথডকে নিয়ে তার সঙ্গে আনুষঙ্গিক যে স্পেশাল এডুকেশন, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে কিভাবে পড়াশোনা করানো যায়, কাজ শেখানো যায়, সেই যে পদ্ধতিগুলো, সেইগুলোকে একসাথে অ্যাপ্লাই করে এবং এদের মধ্যে যে স্নায়বিক সমস্যাগুলো থাকে, অর্থাৎ এদেরকে বলা হয় একটা নিউরো ডাইভার্সিটি, অর্থাৎ
অর্থাৎ তারা আমাদেরই মতন, মনে হচ্ছে কিছু কিছু জায়গায় তাদের সমস্যা, কিন্তু তাদের চিন্তা ভাবনা আচার আচরণগুলো অনেকটা আলাদা। এই আলাদাটাকে যতটা সম্ভব মূল স্রোতে আনা যায়, যাতে তারা একটা সুন্দর সহজ জীবনযাপন করতে পারে। এর সাথে দেখা যায় যে এদের অভিভাবক বা বাড়ির মানুষরা ভীষণভাবে তারা একটা ডিপ্রেশনে ভুগতে শুরু করেন যখন সন্তানের এরকম সমস্যা দেখা যায়। তখন দেখছি তারাও যখন আসছে ক্লাসে, শিখছে, দেখছে, তাদের মধ্যে একটা আস্তে আস্তে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার প্রবণতাটা দেখা যায়। এবং এই মাধ্যমে কোনো রকম থেরাপি রুমের জিনিসপত্রের বাহুল্য নেই, এমন কিছু তাকে প্রশিক্ষণ দিতে হবে শিশুকে বা যন্ত্রপাতি কোনো প্রয়োজন নেই। শুধু দরকার হচ্ছে একটু সুন্দর সুস্থ পরিবেশ, একটু সঙ্গীতের ছোঁয়া, আর তার সাথে নিজস্ব সহজাত মুভমেন্ট। এবং এদের অনেকের ব্যালেন্সিংয়ের সমস্যা থাকে, নিজেদের অঙ্গ সঞ্চালনের সমস্যা থাকে, দেখা গেছে অনেকাংশে কিন্তু সেটা নিয়েও আমরা কাজ করতে পারছি। যেটা প্রথমেই বললাম, যেটাকে যদি আমরা নৃত্য বা সঙ্গীতের ক্লাস বলি বা ভাবি, সেটা ভুল হবে। তার কারণ সেরকমভাবে কঠোর কোনো একটা গ্রামারের অনুশীলন এখানে নেই। কিন্তু এখানে যেটা রয়েছে, যেটা হচ্ছে যে ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে, ধরুন একটি ছেলে, সে ভালো করে গায়ে সাবান মাখতে পারতো না, তার মা তাকে বলতো সে গায়ে সাবান দেয় না, দিতে চায় না, কারণ সে হাতটাকে কাঁধের ওপর তুলতেও তার সমস্যা হয়। আপাত দৃষ্টিতে খুবই সহজ জিনিস, কিন্তু তার হাত বা তার শরীর তার কন্ট্রোলে নেই। সে হয়তো সেটা করতে গিয়ে আইদার সাবানটা ছুঁড়ে ফেলছে বা পারছে না বলে মাথা ঠুকতে শুরু করে দিচ্ছে। এবার আমরা কিন্তু ওই দিকে গেলাম না, তাকে হাতে সাবান দিয়ে কি করে গায়ে সাবান মাখতে হয় বা মাখাতে হয় এইসবের দিকে গেলামই না। আমরা কিছু কিছু অন্যান্য অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, ধরুন একটা সাধারণ বল, সেই বলটাকে নিয়ে একটা মিউজিকের মাধ্যমে আস্তে আস্তে সেই বলটাকে আস্তে আস্তে তার শরীরের উপর সে নিজেই ধীরে ধীরে কিভাবে মুভ করতে থাকছে, ধীরে ধীরে সেটাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে আস্তে আস্তে একটা ম্যাসাজের টেকনিকে সে ব্যবহার করছে। করতে করতে দেখছি কিন্তু আমরা সেটা সে অ্যাচিভ করে যাচ্ছে। বা কেউ লিখতে চাইছে না, সে পেন্সিল ধরতে চাইছে না, এবার পেন্সিল ধরানোর জন্য অনেকগুলো থেরাপিউটিক পদ্ধতি রয়েছে, কিন্তু আমরা হয়তো সেটা সেইভাবে এগোলাম না। আমরা এমন কিছু অ্যাক্টিভিটিস করলাম যার মাধ্যমে আমরা দেখছি যে তার ফিঙ্গারিং, অর্থাৎ তার আঙুল বা এইগুলোর উপর যে এক ধরনের এক্সারসাইজই বলতে পারি, কিন্তু আমরা তাকে এক্সারসাইজ সেটা বলছি না, আমরা আবার সেইভাবে কাজ করে তাকে সেটা বুঝতে সাহায্য করছি। এবার শুধু যে এটা মোটর স্কিল বা এইসব শারীরিক সমস্যা অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে তাই সবসময় তা নয়, তার সাথে হচ্ছে ক্রোধ, হয়তো কন্ট্রোল অফ ইমোশনস। কারোর ভীষণ রাগ, সে বুঝতে পারছে না রেগে গেলে আমি তখন কি করতে পারি, সে জিনিস ছুঁড়ে ফেলে, তার জিনিস ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে। এটা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কেন, অনেক মানুষেরই সেটা হয়। তখন আমরা ওরকম মক সিচুয়েশন ক্রিয়েট করি, যখন আমরা তাদেরকে বোঝাই যে রাগ হলে একটা মানুষকে আমি দেখেই বা বুঝবো কি করে সে রেগে গেছে, এইরকম অঙ্গ সঞ্চালন তার হয়, এরকম মুখভঙ্গিমা তার হয়, কিন্তু এটা বলে না, ওই মিউজিকের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিতে বোঝাচ্ছি। এবার সে কি করতে পারে, তখন তাকে একটা পদ্ধতি দিচ্ছি, হয়তো সামনে কিছু কাগজ রেখে আমরা সেই কাগজগুলোকে একটু একটু করে ছিঁড়ে বা কাগজটাকে হাতের মধ্যে ক্রাশ করে বা সেটাকে টেনে, যাতে সে আস্তে আস্তে তার সেই যে ক্রোধের প্রকাশ, একদিনে আমি যদি বলি তোমার রেগে গেলে তুমি জিনিসপত্র ছুঁড়ো না, আর আগের সময় সেটা তার কখনোই মনে থাকবে না। কিন্তু ধীরে ধীরে উইথ প্র্যাকটিস করলে এটাকে বলা হয় আমাদের শরীরের একটা নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের ব্রেনকে আমরা যদি বারবার একটা ট্রেন করি যে এই কারণে এই কাজে আমি এইভাবে নিজে রিয়্যাক্ট করি, তখন কিন্তু দেখা যায় সেটাতেই সে আস্তে আস্তে মুভ করে যাচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু সঙ্গীতের প্রসঙ্গ বারবার করে আসছে, তো সঙ্গীত তো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকমের হয়, তো সেই জায়গাটা যদি স্পেসিফাই করে বলতেন যে কী ধরনের সঙ্গীত আপনার এখানে ব্যবহার করেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ অনেকেই ডান্স মুভমেন্ট থেরাপি ঠিক বুঝতে পারে না, ভাবেন যে একটা রবীন্দ্রসঙ্গীত, একটা দ্বিজেন্দ্র গীতি চালিয়ে দিলাম, তার সাথে না মুভমেন্ট থেরাপি হলাম, এটা কদাপি নয়। তার কারণ মিউজিকের ব্যবহারটা যতটা সম্ভব, অন্তত আমাদের প্রিন্সিপালটাই আমরা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ব্যবহার করি। আর সেই ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মাধ্যমে আমরা যেটা করি, যেখানে কোনো শব্দের ব্যবহার বা লিরিক্সের ব্যবহার থাকবে না প্রেফারেবলি, কারণ সেই মিউজিকটা খুব নিউট্রাল থাকতে হবে। সেটা কোনো ফোক মিউজিক হতে পারে, সেটা বাইরের বিভিন্ন ধরনের মিউজিক হতে পারে। আবার ইনস্ট্রুমেন্টালেও আমরা খুব বেশি অর্কেস্ট্রেশন সবসময় ইউজ করি না, কারণ অটিস্টিক মানুষদের অনেক ক্ষেত্রে দেখি বিভিন্ন রকমের সাউন্ডের পিচ, আওয়াজ, ইন্টেন্সিটি ভীষণ রকমের মাথায়
লাগে বা কষ্ট হয়, তো আমাদেরকে বুঝতে হবে যে কোনো মিউজিক কিন্তু এইখানে আমাদের একটা ওষুধের মতন কাজ করে। তাই আমাদের বুঝতে হবে যে আমরা কোন মিউজিকটা কিভাবে ব্যবহার করব, বা কোন ক্ষেত্রে তাকে ইমোশন বুঝতে আমরা সাহায্য করব, কোন মিউজিকের ইমোশনটা কি। তো এটা আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা ন্যাচারাল মিউজিক ইউজ করি, ডিফারেন্ট টোন অফ ভয়েস ইউজ করি। এদের অনেকে নন ভার্বাল হয়, যাদের মুখ থেকে শব্দ বলতে কিছু কিচিরমিচির পাখির মতন শব্দ বেরোয়, কিন্তু বলার কথা অনেক ভেতরে লুকিয়ে থাকে। তখন তারা কিভাবে বলবেন? সেই কিচিরমিচির শব্দটার মাধ্যমেই হয়তো হয়তো কিচিরমিচির মানে রেগে গেছি, কিচিরমিচির মানে আমি খুশি আছি। এই যে এই অভিব্যক্তিগুলো, অর্থাৎ টোনাল কোয়ালিটি অফ ভয়েসটাকে বুঝে যে তার ভেতরে কি ইমোশন প্লে করছে, সেই প্রকাশে আমরা সাহায্য করতে পারি। এবার কথা হবে কয়েকজন প্রশিক্ষকের সঙ্গে, জানা হবে তাঁদের অভিজ্ঞতার কথা। আমার নাম হচ্ছে সঞ্জয় সাহা। এই কাজ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যে প্রথমত সবাইকে বোঝাটা খুব দরকার, কারণ এক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, এবং সেই সমস্যাটা কেন হচ্ছে সেটা যতক্ষণ না আমরা ধরতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তার উপরে কাজ করতে পারবো না। তবে সাম্য ফাউন্ডেশনের সাথে কাজ করে বা সাম্য মডেলে কাজ করে আমরা যেটা শিখেছি বা আমার যেটা অভিজ্ঞতা, সেক্ষেত্রে আমি দেখেছি যে বাচ্চাদের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা গেছে। আমরা গার্জিয়ানদের কাছ থেকে যে সমস্ত ডেটা পেয়েছি তার উপর বেস করে, বিশেষ করে আমি পার্টিকুলার যার উপর কাজ করেছিলাম, তো সেক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে 3 বছরের মধ্যে একটা খুব স্লো কিন্তু চেঞ্জেস লক্ষ্য করা গেছে, এবং সেই চেঞ্জেসটা কিন্তু অবশ্যই ভালো দিকে। সেটা গ্রোস মোটর হোক, ফাইন মোটর হোক, মুভমেন্ট হোক, রেসপন্স হোক, এবং নিজেকে ম্যানেজ করা হোক, এই প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে আমরা যখন ডেটা ওয়াইজ দেখেছি, হয়তো কোনোটার ক্ষেত্রে 7 আউট অফ 10 বা কোনোটার ক্ষেত্রে, এটা আমার পার্সোনালি মত, ওইভাবে তো ক্যালকুলেশন করা যায় না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই আছে। নমস্কার, আমি মৌ সান্যাল। ডান্স মুভমেন্ট থেরাপি যখন করেছি, আমি প্র্যাকটিস করেছি, তখন আমি এটা বুঝতে পেরেছি এটা মেনলি হচ্ছে গ্রুপ থেরাপি। গ্রুপের মধ্যে একটি বাচ্চাকে আনলে তার মধ্যে যে সোশ্যালাইজেশনের সমস্যা থাকে, সামাজিকভাবে মেলামেশার যে সমস্যা থাকে, সেটা থেকে এটা ভীষণ ভালোভাবে কাজ দেয়। যেরকম ধরুন, একটু আগেই ম্যাম যেরকম বললেন যে একটি ভিড়ের মধ্যে আমার বাচ্চা দাঁড়াতে চায় না, বা একটা অটোর লাইনে বা বাসের লাইনে সে দাঁড়াতে পারে না, বা ভিড় বাসে উঠলো, সেখানে বাসে একটা সিট পেলো না, তখন সে মারাত্মকভাবে চিৎকার করলো। সেইখানে তাকে কিভাবে ম্যানেজ করব? এমনিতে তো আমরা অনেক রকমভাবে, অনেক পদ্ধতি আছে, ওটি আছে, আরও বিভিন্ন থেরাপি আছে, যার মাধ্যমে তাদের সেন্সারি ইস্যুসগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তার সাথে আমরা বিভিন্ন রকম র্যান্ডাম ওয়ার্ক, বিভিন্নভাবে আমরা ভিড় ক্রিয়েট করে, বা আমরা সেই জায়গায় বিভিন্ন সাউন্ড তৈরি করে, যেহেতু আমরা মেনলি এখানে বলি যে বাচ্চাদের সেন্সারি ইস্যু, সেন্স আমাদের 5টি সেন্স আছে, যেটা আমাদের চোখ, কান, জিহ্বা, ত্বক। তো মেনলি ওদের যে কোন সাউন্ডে অসুবিধা হচ্ছে, সেই সাউন্ডগুলোকে ক্রিয়েট করে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, সেরকম প্র্যাকটিস আমরা গ্রুপ থেরাপির মাধ্যমে করি। যখন এটা প্র্যাকটিস করতে করতে ওরা আস্তে আস্তে কন্টিনিউ এটা প্র্যাকটিস হতে হতে ওরা অ্যাটেন্ড করতে করতে বুঝে যায়, তখন গিয়ে ওরা কিন্তু নিজেদের আস্তে আস্তে কন্ট্রোল করতে শিখে যায়। সেইখানে মেনলি কাজটা দেয়, যখন ওরা এখান থেকে জিনিসটা শিখছে, সেটা কাজ দিচ্ছে ওদের স্কুল এনভায়রনমেন্টে। স্কুলে গিয়ে ওকে ক্লাসরুমে বিভিন্ন শব্দ, কেউ ডাস্টার ঢুকছে, কখনো চক ঘষছে, কখনো ফ্যানের আওয়াজ, সুইচের আওয়াজ, বাচ্চাদের আওয়াজ, এত শব্দের মধ্যে ও কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, সেটা কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে ডেভেলপ করতে আমি নিজে দেখেছি পার্সোনালি, এবং আদার্স বাচ্চাদের মধ্যেও দেখেছি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেখানে উদ্দেশ্য, সেখানে নিঃসন্দেহে এই ডান্স মুভমেন্ট থেরাপি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। তাই এখন শুধু প্রয়োজন এর বিস্তার, যাতে আরো অনেক বেশি সংখ্যক বিশেষভাবে সক্ষম মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই ডান্স মুভমেন্ট থেরাপি। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে।